বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির সাথে বৈঠক। আজ বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে। এবং কুমিল্লা অঞ্চলের লেভেল ক্রসিং এর বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ ক্রসিং নির্মাণ বাদ দিয়ে বিপুল টাকায় অদরকারি স্টেশন নির্মাণ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থান নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলে মত বিশ্লেষকদের। নাইম আবির জানাচ্ছেন বাকিটা। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র ৩ দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাইকমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে বলেও মত তাদের। ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চিতভাবেই ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তার কারণ হলো ভিয়েনা কনভেনশনের বলা আছে পরিষ্কার করে যে কোনো স্বাগতিক দেশ অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদ এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। তো সেখানে যদি সেই সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আমার মনে হয় অলরেডি আমরা পিক অফ দ্য ক্রাইসিস পৌঁছে গিয়েছি, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত মনে করে ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাইকমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। হামলার জবাবে এমন জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। বাংলাদেশও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভিসা ইস্যু করা বন্ধ, অফিস আপাতত বন্ধ। কাজেই এই যে শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে, এটা ভারতের জন্য যথেষ্ট অপমানজনক, এবং এই অপমানটা তারা অর্জন করেছে। দুদেশের সম্পর্ক এমন সংকটে পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। তবে এটা আমার মনে হয় পুরো বিষয়টাই নাটক, আর এখানে অর্থের লেনদেন হচ্ছে। আমাদের এখানকার বিগত শাসক গোষ্ঠী তারা প্রচুর অর্থ ছড়াছড়ি করেছে, এবং সেই অর্থের একটা বড় অংশ এই ইন্ডিয়ার মিডিয়ার পেছনে খরচ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তি, মিডিয়াতে এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন, মিথ্যাচার এগুলো চলছে। এগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটবার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিন দেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে। নাইম আবির, এখন, ঢাকা। এদিকে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার ঘটনার ব্যাখ্যা জানতে গতকাল ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, একটি ঘটনা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কূটনৈতিক প্রক্রিয়াতে জবাব দিচ্ছে ঢাকা। এছাড়া নিরাপত্তাজনিত কারণে আগরতলায় ভিসা সহ সব ধরনের কনসুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ। আর জানাচ্ছেন নাইম আবির।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে মঙ্গলবার খুব অল্প সময়ের নোটিশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করবার সাথে সাথেই বেরিয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় মিনিট 20-এর। বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই কথা বললেন ভারতের হাইকমিশনার। জানালেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, নির্দিষ্ট কোনো ঘটনায় দুদেশের সম্পর্ক আটকে থাকবে না। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies. যে কোনো অবস্থায় দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বললেন। মিলল অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবার প্রতিশ্রুতিও। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security, and development. নিরাপত্তাজনিত কারণে আগরতলার কনসুলার সেবা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কূটনৈতিক মিশনে হামলার ঘটনার জবাব বাংলাদেশ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই দিচ্ছে। না, আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। এজন্য ধারাবাহিক বৈঠক করবেন তিনি। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। নাইম আবির, এখন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃবৃন্দদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তারই অংশ হিসেবে এই বৈঠক কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি হাসনাত আব্দুল্লাহ। দেশের সার্বিক পরিস্থিতি জানতেই প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন বলে দাবি ছাত্র নেতাদের। ভারতের সঙ্গে চলমান বৈরিতা, পানি বণ্টন, সীমান্তে হত্যার বিচার, ভারতের সঙ্গে অতীতে করা চুক্তি জনসম্মুখে প্রকাশ ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এবং আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। ফ্যাসিবাদের সমর্থন দেওয়ার কারণে ভারতের উপর মানুষের ক্ষোভ রয়েছে, তবে বিদ্বেষ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশের মানুষের ক্ষোভ দূর করতে ভারতকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় এমন আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের ভারতের বিরুদ্ধে একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, কারণ বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারকে ভারত নিঃশর্তভাবে সমর্থন জানিয়ে এসেছে। আমরা কোনো দেশ নিয়েই আমাদের জায়গা থেকে আমরা বিদ্বেষ ছড়াবো না এবং কোনো রাষ্ট্রের পতাকাকে আমরা অবমাননা করব না, এবং ভারতেরও উচিত বাংলাদেশের মানুষের এই ক্ষোভ আসলে দূরীকরণে তাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা। শেখ হাসিনা গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই তাকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ষড়যন্ত্র মোকাবেলায় সবার মাঝে আন্দোলনের সময়
সময় মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে আসার ইঙ্গিত দেন তিনি। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার আমাদের দিকে ফিরে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়ে যাবে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত ধরতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। 470 কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে 12টি শর্ত আইএমএফের, যার সবগুলোই পূরণ করছে বাংলাদেশ ব্যাংক। তবে রাজস্ব আদায়ের শর্ত এখনও পূরণ হয়নি। চলতি মাসে কিস্তি ছাড়ের আগে বাংলাদেশে আসা সংস্থাটির পর্যবেক্ষণ দলটি এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। মঙ্গলবার সফরের প্রথম দিনে গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে বৈঠকে এমনটি জানায় আইএমএফ। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। রিজার্ভ যখন তলানিতে আর আমদানি দায় মেটাতে যখন চাপ বাড়ছে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে 470 কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। তবে এজন্য আর্থিক খাতে সংস্কার সহ শর্ত পূরণ করতে হবে সরকার, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বেশ কয়েকটি সংস্থাকে। আর 2023 সাল থেকে এখন পর্যন্ত 3টি কিস্তিতে 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এবার চতুর্থ কিস্তির আগে 12টি শর্ত দেয় আইএমএফ, যে বিষয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশে আসে সংস্থাটির প্রতিনিধি দল। সে সময় শর্তের বিষয়ে অবহিত করে তারা, সেই সাথে সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে যায় আইএমএফ। এরপর চলতি মাসে কিস্তি ছাড়ের আগে ফের বাংলাদেশে আসে আইএমএফের অন্তত 10 সদস্যের একটি পর্যবেক্ষণ প্রতিনিধি দল। আর প্রথম দিনই গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে দীর্ঘ বৈঠক করে তারা। বৈঠকে সাম্প্রতিক নেওয়া সব পদক্ষেপের বিষয়ে জানতে চায় সংস্থাটি, সেই সাথে সেগুলো পর্যবেক্ষণ রাখার কথা জানায় তারা। এ সময় আইএমএফের পর্যবেক্ষণে চলতি সময়ে মূল্যস্ফীতি 7.2% থাকার কথা থাকলেও তা এখন আছে 11.6%। তা অতি উচ্চ পর্যায়ে আছে বলে জানায় তারা। তবে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অব্যাহত রাখতে বলেছে আইএমএফ। মূল্যস্ফীতির ব্যাপারে তাদের গভীর ভালো রকমের পর্যবেক্ষণ আছে, সেটা তারা বলেছে যে আমরা বারবার বলে আসছি যে মূল্যস্ফীতি কমাতে হবে, কিন্তু মূল্যস্ফীতি আসলে বাড়ছে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। সেই সাথে কিছুটা দেরি হলেও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, কাঠামো ও নীতিগত সব শর্ত পূরণ করলেও এখনো পারেনি সরকার ও এনবিআর। কিছু শর্ত দিয়েছিলেন, বা কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে। তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা, আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আইএমএফ এর ক্ষেত্রে BPM-6, সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে, কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট আপ করতে পেরেছি। এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল, কিছু স্ট্রাকচারাল কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। শুধুমাত্র গভর্নমেন্ট সাইডে এনবিআর এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা, সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায় নাই। সেই সাথে মূল্যস্ফীতি কমাতে সুদ হার আরও কিছু বাড়াতে বলেছে তারা। এছাড়া চতুর্থ কিস্তি ও অতিরিক্ত 300 কোটি ডলারের মধ্যে বাংলাদেশ কত পাবে তা জানা যাবে চলতি মিশন শেষে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ায় রেলপথে বেড়েছে গতি। কক্সবাজারগামী 2টি ট্রেন সহ এ পথে বেড়েছে ট্রেনের সংখ্যাও, তবে বাড়েনি রেলপথের নিরাপত্তা। কুমিল্লা অঞ্চলের 3 শতাধিক লেভেল ক্রসিং বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং নির্মাণে নজর না দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 6টি স্টেশন, যা তেমন একটা কাজেই আসছে না। কামরুল হাসানের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লার ময়নামতি রেলওয়ে স্টেশন 10 কোটি টাকায় স্টেশনটি নির্মাণ করা হলেও গেল 7 বছরে যাত্রীদের কল্যাণে তেমন কাজে আসেনি। নজরকাড়া প্ল্যাটফর্ম ছাড়াও স্টেশনে রয়েছে ভিআইপি গেস্ট রুম, হল রুম, সিগন্যালিং রুম ও স্টেশন মাস্টারের কক্ষ। তবে স্টেশনটিতে কোনো ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ধীরে ধীরে রূপ নিচ্ছে পরিত্যক্ত ভবনে। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার অংশে এমন ডিজাইনের স্টেশন রয়েছে আরও
5টি, সেগুলোরও প্রায় একই দশা। অথচ একটি স্টেশনের টাকায় জনগুরুত্বপূর্ণ এমন 100টি লেভেল ক্রসিং নির্মাণ করা যেত, কিন্তু সেটি না করায় অরক্ষিত এসব ক্রসিং ব্যবহার করে রেললাইন পারাপারে অসাবধানতাবশত কিংবা চালকের ভুলে প্রতিদিনই ঝরছে প্রাণ। স্থানীয়রা বলছেন, রেলের অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন তারা। পরিকল্পনা যখন করা হয়, অগ্রাধিকার যখন সেট করা হয়, সেখানে জনস্বার্থ কতটুকু থাকে। সরকারের কর্তা ব্যক্তিরা ইচ্ছা করেন স্টেশন হয়, ইচ্ছা করেন লেভেল ক্রসিং অরক্ষিত থাকে, আর মানুষ এইভাবে মরে। আমার মনে হয় যে সরকারি টাকা আমাদের ব্যয় করতে গেলে অবশ্যই পরিকল্পনা মাফিক ব্যয় করা দরকার। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, কুমিল্লা অঞ্চলের 235 কিলোমিটার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা 3 শতাধিক, যার বেশিরভাগই অবৈধ, যেখানে গেল 18 মাসে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। সম্প্রতি এমন এক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুরে এক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় অটোরিকশায় থাকা 7 জনের। বছরে 2, 4, 5, 6টি দুর্ঘটনা এখানে ঘটে থাকে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মিলে যদি একটা গেট প্রদান করতেন, তাহলে এলাকাটাও নিরাপত্তা থাকতো, আমাদের এলাকাবাসীও একটা নিরাপত্তা থাকতো। একটা রেল গেট হইলে আমাদের সবচেয়ে থেকে উপকার হবে, এবং আমরা দেশবাসী এবং আমাদের যে পূর্বাঞ্চলের মানুষগুলা বা পশ্চিমাঞ্চলে বাক্সমল, এই তারার লেগে অনেক সুবিধা হবে। বিভিন্ন অজুহাত দেখাইতেছে যে এখানে দেওয়া যাবে না, এই মেন রাস্তা না, রেল রাস্তা, স্থানীয় সরকারের মন্ত্রণালয়, একজনে এক কথা বলে ভাইজান। এদিকে রেলওয়ে বলছে, তাদের সাথে সমন্বয় না করে এলজিডি সহ সরকারি নানা দপ্তর যত্রতত্র লেভেল ক্রসিং তৈরি করায় ঝুঁকি বাড়ছে। প্রাণহানি এড়াতে অরক্ষিত লেভেল ক্রসিং বৈধ করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি গেটম্যান নিয়োগে কার্যকর উদ্যোগ নেওয়া হবে আশ্বাস জেলা প্রশাসনের। শুধু এলজিডি না, রোডস অ্যান্ড হাইওয়ে সহ আরও যেগুলো গভর্নমেন্ট বডি আছে, এগুলোর সাথে আলোচনা করে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে এটা আসলে এটা সেটেল করতে হবে যে আমাদের যেগুলো বিজি রোড আছে এগুলো আসলে লেভেল ক্রসিং দিতে হবে। স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব, স্পিড ব্রেকারের হাইটের বিষয়টা করব, রাস্তা স্লপ করব, এবং আমরা অতি সত্বর গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। অরক্ষিত লেভেল ক্রসিং এবং নানা অপরাধ কর্মকাণ্ডে রেল লাইনে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আধুনিক রেল ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও খাল বিলে মিলছে না পর্যাপ্ত দেশি মাছ, এতে উৎপাদন কমছে আশুগঞ্জের চরলালপুর শুটকি পল্লীতে। এই অবস্থায় শুটকির দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন সহ নিষিদ্ধ জাল দিয়ে পোনা নিধনের ফলে সংকট বাড়ছে বলে দাবি মৎস্য বিভাগের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বৃহৎ আনন্দবাজারে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের সংকট চলছে। পুঁটি, বাইম ও ট্যাংরা সহ যে কয়েক প্রজাতির মাছ মিলে তাও দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশীয় মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। কয়েক বছর আগেও তিতাস নদীতে বৈচা, গুচি, বাইম, কাইক্কা, ট্যাংরা, সরপুটি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পেতেন জেলেরা, যা স্বাদেও ছিল অনন্য। এছাড়া জেলার খাল বিলেও মিলত প্রচুর মাছ। তবে দখল দূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন, কারেন্ট জালের ব্যবহার সহ নানা কারণে এখন নদী খাল বিলে পর্যাপ্ত মাছ না মেলায় কষ্টে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। প্রচুর মাছ আসছিল, বুঝলি, অনেক 2 বছর ধরে রেঞ্জাল বাইরিয়া অক্ষর একবার আনা মাছ হয় না। ডিম শহরে মেরালা মাছের আর মোর পরবর্তী আর মাছ পাওয়া যায় না। এদিকে ভরা মৌসুমেও চাহিদা মতো দেশীয় মাছ না পাওয়ায় সংকটে আশুগঞ্জের শতবর্ষী চরলালপুর শুটকি পল্লী। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 150 কোটি টাকার শুটকি দেশে বিদেশে সরবরাহ করা হয়। উৎপাদন কমায় এবার 1/3 আয় কমার শঙ্কা ব্যবসায়ীদের। নদীতে মাছ কম, তারপরে অন্য বছর যে মাছের একটা ছিল, এই মাছগুলো আমরা এখন দেখতে পাইতেছি না। আমাদের ব্যবসাটা একটু সংকটই, মানে আমরা দেশি মাছ না হইলে আমরা তো শুটকি দিতে পারি না। মৎস্য বিভাগ বলছে, মাছের প্রজনন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারলে বাড়বে উৎপাদন। এজন্য অবৈধভাবে পোনা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মৎস্য দপ্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করি অচিরে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। চরলালপুরে উৎপাদিত শুটকি আকার ও মান ভেদে
প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 2000 টাকা দরে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শরীয়তপুরের নদীর তীরবর্তী আড়তগুলোতে কমতে শুরু করেছে মাছের সরবরাহ। এতে বাড়তে শুরু করেছে মাছের দাম। কেজিতে 200 টাকা বেড়েছে ইলিশের দাম। এছাড়া প্রকারভেদে অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে 100 পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের সুরেশ্বর মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আড়তগুলোতে সপ্তাহের ব্যবধানে কোন মাছের দাম কত টাকা বেড়েছে বিস্তারিত জানাবেন। রাত্রি পদ্মা তীরের এই আড়তগুলোতে কিন্তু সব ধরনের মাছের সরবরাহ হয় আজকে কম, আর যার কারণে মাছের দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 200 থেকে 400 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে, এমনটা আড়তদাররা আমাদেরকে বলছেন এবং আমরাও কিন্তু ঘুরে ঘুরে তাই দেখছি। সকাল থেকে এই আড়তে মাছের সরবরাহ কমায় কিন্তু আমরা দেখেছি যে ইলিশের দাম আজকে কেজি হিসেবে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যে ইলিশটা 1 কেজি থেকে তার উপরের ইলিশ, এবং এটা কিন্তু সপ্তাহ আগে ছিল 1800 টাকা পর্যন্ত কেজি, এবং ছোট ইলিশ যেটা দুইটায় 1 কেজি, সেই ইলিশের কেজি কিন্তু আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 1400 টাকা পর্যন্ত, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। অর্থাৎ ইলিশের কেজি কিন্তু আমরা দেখেছি যে 200 থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাঙাশের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিন্তু দামও কেজিতে আমরা 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে আড়তগুলোতে পাইকারিভাবে যেই হাকডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে, যেই পাঙাশটা গত সপ্তাহে বিক্রি হয়েছে 750 টাকা থেকে 700 থেকে 750 টাকা কেজিতে। এছাড়া অন্য যে মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু আজ বেশ চড়া। এই যেই চিংড়ি রয়েছে, চিংড়ি কিন্তু বড়টা বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি দরে। গত সপ্তাহে সেটা ছিল 1200 টাকা কেজি। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে ছিল 700 থেকে 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এমনটা কিন্তু আড়তদাররা বলছেন। আর কাজলি মাছ আমরা দেখেছি যে সেটা কিছুটা কমেছে, 200 টাকা কেজিতে কমেছে, এবং সেটা আজকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যদিও গত সপ্তাহে সেটা 1200 টাকা কেজি ছিল। আর রুই কাতলের দামও কিন্তু কেজিতে 100 টাকা বেড়েছে। আমরা 600 টাকা পর্যন্ত গত সপ্তাহে দেখেছি, আজকে সেটা 700 থেকে 750 টাকা কেজিতেই রুই কাতল বিক্রি হচ্ছে। তো আড়তদাররা বলছেন যে আসলে মাছের সরবরাহ কমেছে গত এক সপ্তাহ ধরে, এবং যার কারণে কিন্তু মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আর ক্রেতারা বলছেন যারা খুচরা ক্রেতা, যেগুলো অন্য অন্য বাজারে গিয়ে এই মাছগুলো খুচরা পর্যায়ে বিক্রি করবেন, তারা বলছেন যে আসলে মাছের দাম বেশ বেড়েছে, এবং এই মাছ যখন খুচরা বিক্রি করতে যান তখন কিন্তু বেশ ক্রেতাদের সাথে তাদের বেশ এই দাম দর নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে মাছের সরবরাহ কমেছে, তবে এই সরবরাহ 1 থেকে 2 সপ্তাহ পর আবারও বাড়বে, কারণ ঋতু পরিবর্তনের কারণে এখন মাছের সরবরাহ কিছুটা কমেছে। শীত আবারও যখন বেড়ে যাবে তখন মাছের সরবরাহ বাড়বে এবং দরদামও কমে আসবে, এমনটা কিন্তু আড়তদার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি। নাটোরের ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন চাষিরা। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের প্রত্যাশা, নতুন পেঁয়াজ বাজারে এলেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার দর কমবে। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের পেঁয়াজ চাষি হাফিজুল ইসলাম চলতি মৌসুমে 2 বিঘা জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ করেন তিনি। রোপণের 90 থেকে 110 দিনের মধ্যেই ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন পেঁয়াজ। বিঘাপ্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে বিঘায় ফলন পাচ্ছেন 90 থেকে 100 মণ। তাছাড়া প্রতি কেজি উৎপাদন খরচ 16 থেকে 17 টাকা পড়লেও বিক্রি করছেন 70 থেকে 75 টাকায়। ভারতের নাসিক N53 জাতের এই পেঁয়াজ চাষে খরচ কম হয় প্রতি বছর আগ্রহ বাড়ছে নাটোরের কৃষকদের। উচ্চ ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ইতোমধ্যে নতুন এই পেঁয়াজ বাজারে তুলতে শুরু করেছেন কৃষকরা। সর্বনিম্ন 2800 থেকে 3000 টাকা মণ পেঁয়াজ বিক্রি করছেন তারা। তবে নতুন এই পেঁয়াজ আগামী 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি বাজারে উঠলে পেঁয়াজের বাজার দর কমে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমরা বিঘা প্রতি এটা ফলন পাই মোটামুটি 90 থেকে 100 মণ হারে। দামও মোটামুটি ভালো আছে এবছর। পেঁয়াজের খরচও কম,
মানে বিঘাকে 120-100 মন হারে হয়। পেঁয়াজ যখন বাজারে যাবে এবং অন্য পেঁয়াজের চাহিদাটা কমে যাবে এবং হচ্ছে আপনার দাম কম হবে। বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস পেঁয়াজ চাষের জন্য আপৎকালীন সময়। এই সময়টা বর্ষাকাল হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বাড়ে দামও। তবে কৃষি বিভাগ আপৎকালীন সময়ে পেঁয়াজের চাহিদা পূরণের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর পেঁয়াজ চাষে কৃষকদের প্রণোদনা দিয়ে আসছে। সার বীজের পাশাপাশি নগদ টাকা প্রণোদনা দেওয়ায় এবছর জেলায় 500 জন কৃষক 450 বিঘা জমিতে চাষ করেন গ্রীষ্মকালীন পেঁয়াজ। আমরা নলডাঙ্গা উপজেলায় 150 জনকে কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক N53 প্রণোদনা দিয়েছি, বীজ দিয়েছি, সার দিয়েছি, ওষুধ দিয়েছি। গত বছর নাটোর জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছিল 2500 টন। এবছর সেখানে 1800 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 13 কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। স্বাস্থ্যসেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্রে স্বাস্থ্য সেবায় মা ও শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় চিকিৎসা নিতে বঞ্চিত হচ্ছে অনেকেই। এমন চিত্রে দেখা মেলে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্রেই, যেখানে মাত্র 1 থেকে 2 জন জনবল দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সীমান্ত এলাকার প্রায় 40,000 মানুষের অন্যতম আস্থা এই চিকিৎসা কেন্দ্র। বিনামূল্যে মা ও শিশুদের শতভাগ চিকিৎসা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে ধুঁকছে এই স্বাস্থ্যকেন্দ্র। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 25,000 লোকের সমাগম এই ইউনিয়নে, কিন্তু কোনো ভালো ডাক্তার মানের কোনো ডাক্তারই নেই। এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু এমবিবিএস ডাক্তার আমরা আজ পর্যন্ত দেখি নাই। আপনার শরীরে জ্বর, ব্যথা এগুলো ওষুধ ঠিক মতো পাওয়া যায় নাকি? আমি তো চেক আপ করতাম চাইছিলাম, ওনারা না করছে, চেক আপ করছে না। আমরা এই তো অসুবিধা পড়ে হই, নাইলে তো থাকলে দিয়া দেয়া, না থাকলে তো নাই যাই গিয়ে। একই চিত্র জেলার মোট 52টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। প্রতিটি কেন্দ্রে 6টি পদে কমপক্ষে 10 জন থাকার কথা থাকলেও নেই সেই পরিমাণ লোকবল। অথচ বেশিরভাগ কেন্দ্র চলছে মাত্র 1 থেকে 2 জন কর্মী দিয়ে। গুরুত্বপূর্ণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের 52টি পদের বিপরীতে আছেন মাত্র 10 জন। আর পরিবার কল্যাণ পরিদর্শকের 101টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 60 জন। একটা ডেলিভারি মা যখন আসে, মাকে রেখে কোথাও একটু সময়ের জন্য সরা যায় না। সেই তুলনায় অন্তত আমার মতো 2 জন FWBA একটা সেন্টারে থাকা দরকার। পাশাপাশি একজন SSCMও এক পোস্টিং থাকা দরকার, যা আমার এখানে নেই। একজন ফার্মাসিস্টের পোস্ট আছে, উনি নাই। মেডিকেল অফিসারও আছে, একজনের পোস্ট নাই। সেকমো একজনের পোস্ট নাই। ভিজিটার এখানে 2 জনের মধ্যে আমরা একজন। MLS আছে একজন, নাইট গার্ডও একজন। এগুলো নাই আর কি, আমরা 2 জন আছি, ভিজিটার আর আয়া শুধু। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ আছে নিয়োগ প্রক্রিয়া। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত জানানো হচ্ছে বলেও জানান তিনি। মামলাজনিত জটিলতায় এটা আটকে আছে, তবে আমাদের অধিদপ্তর কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব যাতে একটু লোকবল দেওয়া যায়। বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ এসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। তবে জনবল সংকটের কারণে ব্যর্থ হচ্ছে সেবা কার্যক্রম। এ অবস্থায় শিগগিরই জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। এই রায়ে বাতিল হয় সামরিক আইনের প্রস্তাব। এর আগে মঙ্গলবার রাতে আচমকাই দেশ জুড়ে মার্শাল ল জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এর পরপরই ঢাকা পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবে সম্মত হন 190 জন সংসদ সদস্য। সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পর ইউন সুক ইয়োলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বাকিটা। মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার রাজপথে নেমে আসে সাধারণ মানুষ।
জড়ো হন পার্লামেন্ট ভবনের সামনে। একের পর এক সামরিক যান ও পার্লামেন্ট সদস্যদের গাড়ি ঠেলে সামনে এগিয়ে যান তারা। অথচ এর কয়েক ঘন্টা আগে দেশজুড়ে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। প্রেসিডেন্টের টেলিভিশন বিবৃতির পর জরুরি অধিবেশন ডাকেন স্পিকার উ ওন শিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় পার্লামেন্টের মূল প্রবেশপথ। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় অচিরেই সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পক্ষে রায় দেয় ন্যাশনাল অ্যাসেম্বলি। স্পিকার বলেন, প্রেসিডেন্টের ঘোষণা সম্পূর্ণ অবান্তর। আইন প্রণেতারাই দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করবেন। অধিবেশন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে ঘিরে ফেলা হয় পার্লামেন্ট চত্বর। এ সময় লিবারেল ডেমোক্রেট পার্টির নেতা লি জে মিয়াং ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়ুং তার সিদ্ধান্ত প্রত্যাহার না করবেন, বিরোধী দল পার্লামেন্ট ছেড়ে যাবে না। ধীরে ধীরে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অপসারণের দাবিতে ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে জড়ো হন সরকার বিরোধীদের একাংশ। দক্ষিণ কোরীয় সংবিধান অনুসারে যুদ্ধ চলাকালে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে অথবা জাতীয় পরিসরের জরুরি অবস্থা তৈরি হলে দেশের প্রেসিডেন্ট সামরিক আইন জারি করতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার বিধান থাকলেও এই মুহূর্তে কোন পরিস্থিতিতে পড়ে প্রেসিডেন্ট মার্শাল ল জারির সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কার নয়। পাশাপাশি কোরীয় সংবিধান আরও বলছে, সামরিক আইন জারির ক্ষেত্রে অবশ্যই পার্লামেন্ট সদস্যদের সম্মতির প্রয়োজন হবে। এক্ষেত্রে বিরোধী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে এমন প্রস্তাব যে টিকবে না, তাও প্রেসিডেন্টের অজানা থাকার কথা নয়। এরই মধ্যে সামরিক আইন জারির বিপক্ষে রায় দিয়েছে খোদ প্রেসিডেন্টের দল পিপলস পাওয়ার পার্টি। শীর্ষ নেতারা সমালোচনা করেছেন প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েও। আর শেয়ার বাজারে দরপতনের আশঙ্কায় ব্যাংক অব কোরিয়ার সাথে জরুরি বৈঠকেরও ডাক দেন অর্থমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাতে রয়টার্স জানায়, সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার আগে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনাই করেনি সিউল। শেষ পর্যন্ত নিজের হাতে নিজের অভিশংসন ডেকে এনেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল, এমন পর্যবেক্ষণও উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মশলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জার ব্রেড হাউস, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহ। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যান সহ বিখ্যাত সব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউস ও লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। রাস্তায় হাঁটছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, দ্য লিটল মারমেইড, লায়ন কিং ও স্পাইডারম্যান। বড়দিন সামনে রেখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জাঁকজমক এই ডিজনি প্যারেড শো, যার নাম দেয়া হয়েছে প্যারিস প্যারেড। ডিজনির নান্দনিক এই চরিত্রগুলো দেখতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। স্থানীয়দের পাশাপাশি প্যারেড শোতে অংশ নেন শিশুসহ কার্টুন প্রেমীরাও। পছন্দের এই কার্টুন চরিত্রগুলো দেখে আত্মহারা ভক্তরা। চিলির পাশাপাশি বড়দিন উৎসবের আমেজ লেগেছে হাঙ্গেরিতেও। ময়দা, চিনি, মধু ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে জিঞ্জার ভিলেজ। ব্যতিক্রম এই আয়োজনে অংশ নিয়েছে হাঙ্গেরির স্লোভাক সংখ্যালঘু সম্প্রদায়। জিঞ্জার ব্রেড দিয়ে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে 100টি বাড়ির মডেল, গির্জা, ট্রেন ও দেশটির নিজস্ব সংস্কৃতি। রুটি দিয়ে তৈরি করা হয়েছে ল্যাম্পোস্ট সহ নানা আকৃতি। নান্দনিক এই কারুশিল্প দেখতে প্রতিদিন জিঞ্জার ব্রেড হাউসে ভিড় করছেন দর্শনার্থীরা। স্লোভাক সরকারের কর্মকর্তা জানান, শিশু, বৃদ্ধ সবাই ব্যক্তি উদ্যোগে নির্মাণ করেছেন এই হাউস। Kandelláberek a kiegészítői a mézeskalács falunknak, ledekkel van bevezetékelve. 20 kg porcukrot, 20 kg mézet, 220 darab tojást, és 2 ez a hosszú doboz fűszem. এদিকে মেক্সিকোতেও চলছে বড়দিনের প্রস্তুতি। ডিজনির কার্টুন চরিত্রগুলো নিয়ে দেশটির বিভিন্ন সড়কে চলছে প্যারেড।
এদিকে যুক্তরাজ্যেও বইতে শুরু করেছে ক্রিসমাসের হাওয়া। ডাউনিং স্ট্রিটের বাইরে ক্রিসমাস ট্রি লাইট জ্বালিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে উৎসবে ক্রিসমাস মৌসুমের উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে শেষবারের মতো হোয়াইট হাউসে বড়দিন পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। বড়দিন উপলক্ষে বাহারি আলোকসজ্জায় সেজেছে হোয়াইট হাউস। উৎসব আয়োজনের উদ্বোধন করে দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান ফার্স্ট লেডি। Merry Christmas, happy holidays. We love you all. Thank you. এবার ৮৩টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোয়াইট হাউস। শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজের ২,২০০টিরও বেশি ঘুঘু ও ২৮,০০০-এরও বেশি নান্দনিক কারুকাজ। বড়দিনে এবার হোয়াইট হাউস পরিদর্শনে অংশ নেবেন প্রায় ১ লাখ মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কাল বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এবং কুমিল্লা অঞ্চলের লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে বিপুল ব্যয়ে অপ্রয়োজনীয় ৬টি স্টেশন নির্মাণ রেলওয়ের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।